30,700 ভোটে জয়লাভ করে। তৃণমূলের মধ্যে যারা চোর নয়, ডাকাত নয়, হ্যাঁ, তাদেরকেও আমরা ভালোবাসি। আগামী নির্বাচনগুলোতে আর বিরোধী পক্ষ বলে কিছু দেখা যাবে না। আমি কবে পাবো এটা বলার দরকার নেই। আপনি আপনার সুযোগ, আপনি আপনার সরকারি সুযোগ অবশ্যই পাবেন, এটা গ্যারেন্টি আছে। নমস্কার, যুবশক্তি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি তৃষ্য। আমি এই মুহূর্তে আছি পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভায়, এবং বান্দোয়ান বিধানসভায় আমি যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম বড়াবাজার। এটি একটি কার্যালয়, কিন্তু এই কার্যালয়ে যেখানে আমি বসে আছি সেখানে আলোর একটু সমস্যা, এটা দেখতে পাচ্ছেন। তার কারণ এইখানটা বসে থাকার কথা আমাদের ছিল না, নিচে যে জায়গাটিতে বসার কথা ছিল সেখানে কিন্তু জল ঢুকেছে। কেন? তার কারণ অতিরিক্ত বৃষ্টি। আমাকে দেখেও হয়তো বুঝতে পারছেন, ভয়ানক বৃষ্টির মাঝখান দিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। কিন্তু আমাদেরকে এই দিনে সময় দিয়েছেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক শ্রী লাভসেন বাস্কে। লাভসেনজি, যুবশক্তি বাংলায় আপনাকে অনেক স্বাগত। প্রথমেই একটু সংক্ষেপে জেনে নেব আপনার কাছে যে বিধানসভা নির্বাচনে লড়া এবং সেখান থেকে বিধায়ক হওয়া, এর আগেও তো একটা জার্নি থাকে, এর আগেও তো একটা রাজনৈতিক আপনার জীবন রয়েছে, এবং আপনি একজন প্রাথমিক স্কুলের শিক্ষকও ছিলেন। তো এই গোটা জার্নিটা যদি একটু আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেন। দেখুন, আমি বিজেপির বহুদিনের পুরানো কর্মী। আমি অনেক দিন ধরে বিজেপির সমর্থনে ছিলাম, মিছিলেও হেঁটেছিলাম। এরপরে আমি পুরোপুরি 2014 সাল থেকে পুরোপুরি রাজনীতিতে একটা পদ অলঙ্কৃত করি। তারপর 2016 সালে আমি বিধানসভার ক্যান্ডিডেট হই। তখন আমাদের এই বিধানসভায় বিজেপির খুব একটা লোক ছিল না, জনগণ ছিল না। এখানে মূলত টিএমসি এবং সিপিএমের কন্টেস্ট চলছিল। সেই হিসাবে আমি ক্যান্ডিডেট হয়ে 2016 সালের সেই যে নির্বাচন, সেই নির্বাচনে একমাত্র শুধু বিজেপি আছে বলে একটা প্রমাণ করা হয় নির্বাচনে। এরপর থেকে আমি খুব ছোট ছোট দায়িত্ব নিয়ে আমি এই দলটা করি। প্রথমে আমি মণ্ডল সভাপতি হই। আমি দুবারের মণ্ডল সভাপতি হওয়ার পর থেকে কিন্তু এখানে বিজেপির উত্থান বাড়তে থাকে। 2018 সালে আমরা পঞ্চায়েত নির্বাচনে খুব ভালো ফল করি, এবং আমরা অনেক পঞ্চায়েত দখল করেছিলাম। তার সাথে সাথে আমরা পঞ্চায়েত সমিতিও দখল করেছিলাম। তারপর থেকে আবার বিজেপির উত্থান হয়। 2019 সালে আমরা লোকসভার প্রার্থীকে এখানে বিপুল ভোটে জয়লাভ করাই। আমরা ঝাড়গ্রাম সাংগঠনিক কিংবা ঝাড়গ্রাম লোকসভার মধ্যে পড়ি। কুনার হেমব্রম জেতেন। এরপর থেকে আমি কখনো আদিবাসী মোর্চায় আমি কাজ করি। পরবর্তীকালে আমি ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক হই। তারপরে 21 সালে নির্বাচন পেরিয়ে যায়। 21 সালে আমাদের একটু ফলাফল একটু সেরকম হয়ে যায় বিভিন্ন কারণে। তারপর 2026 সালে আমি দলের তরফ থেকে আমাকে টিকিট দেওয়া হয়, এবং আমি 30,700 ভোটে জয়লাভ করি। এই যে জার্নিটার কথা বললেন, এই যে মণ্ডল সভাপতি হওয়া এবং সেখান থেকে পঞ্চায়েত ভোটে দলকে জয় এনে দেওয়া, তৃণমূল আমলে যে অভিযোগ বারবার আপনারা করেছেন এবং বিজেপির শীর্ষ স্তর থেকে যে অভিযোগ বারবার এসছে, সেটা হচ্ছে একটা প্রচণ্ড প্রশাসনিক চাপ এবং একটা ভীতি সঞ্চার করে রাখা। তার মধ্যে থেকে দাঁড়িয়ে দলকে পঞ্চায়েত ভোটে এগিয়ে দেওয়া, এটা কতটা কঠিন ছিল? অনেক কঠিন ছিল, কারণ 2016 সালে যখন আমরা এই এলাকায় কোনো জায়গায় আমরা মিটিং করতাম, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হতো। আমরা যদি পঞ্চায়েত সমিতি কিংবা ব্লক আমরা বিডিও অফিসে যেতাম, সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হতো। আমার নামে অনেক কেসও আছে, এবং দৃষ্টান্তমূলক একটা অত্যাচার চলেছে আমাদের উপর। আমরা অনেক কষ্ট সহ্য করে আমি শুধু নয়, আমরা সমস্ত সমস্ত বিজেপির কার্যকর্তা জনগণের হয়ে কাজ করার চেষ্টা করেছি। অনেক বাধা বিপত্তির মধ্যে আমরা আজকে সাফল্য লাভ পেয়েছি।
যখন বিরোধী ছিলেন তখন তো এই বান্দোয়ান বিধানসভার সমস্যাগুলো আপনি দেখেছেন। সেই সময় যে সমস্যাগুলো দেখেছেন এবং আপনি আজকে যখন বিধায়ক, তখন সেই সমস্যাগুলোর মানে মানে আপনি এখন রিসিভিং এন্ডে আছেন, মানে আপনি এখন উল্টো দিকে দাঁড়িয়ে আছেন। তো এই যে একটা ট্রানজিশন, এইটা আপনি কিভাবে দেখছেন এবং সেই সমস্যাগুলোর কতটা বাস্তবায়নের দিকে আপনি এই মাসে এগোতে পেরেছেন? দেখুন, আমাদের সরকার সবেমাত্র 3 মাস হয়েছে, কিন্তু আমরা যেহেতু বিরোধী ছিলাম, আমরা অনেক কিছু সমস্যার কথা আমরা সারা বিধানসভায় জানতে পারতাম না। কিন্তু যখনই আমি নির্বাচিত হলাম বিধায়ক হিসাবে, তার পরের দিন থেকেই বিগত সরকারের যে 15 বছরের রাজত্বকালে যে কি হয়েছে না হয়েছে সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। অনেক কাজ বাকি, অনেক কাজ, বিপুল কাজ। 15 বছরে মনে হয় কিছুই হয়নি। যেটা 5 বছরে হওয়ার কথা সেটা কিন্তু 15 বছরে হয়নি। স্কুল, আপনাদের স্বাস্থ্য, তারপর আছে ICDS, মানুষের বিভিন্ন রকমের কাজ, জমি জমা সংক্রান্ত বিভিন্ন রকমের কাজ, অনেক কাজ পড়ে রয়েছে, যেটা আমার মনে হয় এত তাড়াতাড়ি সম্ভব নয়। তবে আমাদের সরকার যেভাবে কাজ শুরু করে দিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দাস যেভাবে কাজ শুরু করে দিয়েছেন, আমার মনে হয় এই 15 বছরের কাজটা আমরা 5 বছরেই করে দেব। আপনি যে দুটো ক্ষেত্রের কথা বললেন, স্বাস্থ্য এবং শিক্ষা, তার একটি নিয়ে প্রথমে কথা বলি। আমি যখন কলকাতা থেকে এখানে আসি, তখন এইখানকার মানুষদের সঙ্গে কথা বলে যেটা প্রথম জানতে পারি যে স্বাস্থ্যের কোনো রকম সুবিধা নেই। তাদেরকে যেতে গেলে অনেক দূর দূর যেতে হয়, টাটা, দুর্গাপুর, বিভিন্ন জায়গায়। তো এই বান্দোয়ান কেন্দ্রে একটা মানে বান্দোয়ানের মানুষের জন্য একটা বড় মেডিকেল কলেজ বা একটা বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ার কোনো ভাবনা রয়েছে? দেখুন, আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করে এসেছি। প্রথমত আমি আবেদন করেছি যে ছোট ছোট ব্লকের ব্লক স্বাস্থ্যকেন্দ্র কিংবা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, সেগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে ডাক্তার কিংবা নার্স থাকেন, এবং যেখানে যেখানে থাকার জন্য বাড়ি নেই, বসার জন্য চেয়ার নেই, টেবিল নেই, ইলেকট্রিকের ব্যবস্থা নেই, সেগুলো যেন হয়। পরবর্তীকালে যদি সেগুলো পূরণ হয়ে ওঠে, কিছুটা হলেও আমাদের এখানে যেহেতু গরিব মানুষের সংখ্যা বেশি, কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। পরবর্তীকালে আশা করব, যেহেতু আমরা জঙ্গলমহল এরিয়ার মানুষ, আমাদের এখানে অবশ্যই বড় একটা হাসপাতাল হওয়ার প্রয়োজন আছে। অবশ্যই। এবার শিক্ষা, আমি আসার পথেও দেখছিলাম যেগুলো ছোট ছোট প্রাইমারি স্কুল বা স্কুলগুলো আছে সেগুলো জঙ্গলে ভরে গেছে, সেগুলোর অবস্থা নেই। তো এই বিষয়, তাহলে এখানকার ছাত্রছাত্রীরা যাবে কোথায়? দেখুন, সবেমাত্র আমরা শুরু করেছি। আমাদের মুখ্যমন্ত্রীর সহায়তায় আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় যে স্কুলগুলোতে শিক্ষক নেই কিংবা যেখানে বিল্ডিং নেই, ছাত্রছাত্রীদের মিড ডে মিল রান্না হবে তার ঘর নেই, আমরা চেষ্টা করছি এবং আশা করি মুখ্যমন্ত্রী আমাদের এই কথা শুনবেন এবং উনি আমাদেরকে সহযোগিতা করবেন। না হলে যদি বলেন মানে উচ্চশিক্ষার ব্যাপারে এখানে কিছু নেই। আমাদের বিশেষ করে হাই স্কুলগুলোতে ম্যাথামেটিক্স, সায়েন্সের টিচার নেই, বড় সমস্যা। সায়েন্সের টিচার নেই, খুব দুঃখের বিষয়। তাই আমাদের যারা বুদ্ধিমান ছেলে মেয়ে আছে তাদের অন্যত্র যেতে হয়, পড়াশোনার ক্ষেত্রে খুবই অসুবিধা আছে। সেটা অবিলম্বে আমাদের সেরকম কলেজ একটা দরকার আছে, সেটা তো আছেই, এবং বিদ্যালয়গুলোতে বিশেষ করে সায়েন্সের শিক্ষকের প্রয়োজন আছে। তাছাড়া বিভিন্ন বিদ্যালয়গুলোতে দেখা গেছে যে আমাদের আদিবাসী সাঁওতালি মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা আছে। সেই সাঁওতালি শিক্ষকরা বহুদিন ধরে সাঁওতালি মাধ্যমে পড়িয়ে যাচ্ছেন, কিন্তু তাদের কোনো বেতন নেই, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। সেটা আমি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি, চিঠির আকারে জানিয়েছি, যেন ওইটা দেখেন। মানে আমাদের পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শ্রী দুৎকুমার মণ্ডল সম্প্রতি জানিয়েছেন যে তিনি চাষের আধুনিকীকরণ এবং চাষে বিনিয়োগের কথা ভাবছেন। তো বান্দোয়ানের একটা ব্যাপক অংশে ধান, ভুট্টা, বিভিন্ন রকম চাষ হয়। তো সেক্ষেত্রে আপনি বিধায়ক হিসাবে সেই বাইরের বিনিয়োগ বা আধুনিকীকরণের জন্য কি ভাবতে চাইছেন বা কী করতে চাইছেন?
দেখুন আমাদের এখানে, এবং আপনি যে সমস্যাগুলো দেখেছেন সেগুলোও বলবেন, যে এখানকার যে সমস্যা। দেখুন আমাদের এখানে সবচাইতে যেহেতু আমাদের পুরুলিয়া জেলার, আমরা পুরুলিয়া জেলায় পড়ি, আমাদের এখানকার পাহাড় আছে, ছোট ছোট পাহাড় আছে, আমাদের গাছপালা আছে, সবই আছে, কিন্তু চাষের জন্য আমাদের উপযুক্ত জায়গা নেই। মানে আমাদের সবচাইতে সমস্যা হচ্ছে পানীয় জলের সমস্যা, এই পানীয় জল কিংবা জলসেচের ব্যবস্থা। সেই জলসেচ ব্যবস্থা যদি করে দেওয়া হয়, আমাদের এখানে চাষ ভালো হবে, খুব ভালো হবে। যদিও ধান হবে না, কিন্তু অন্যান্য যে কিছু চাষ আছে, যা কিছু আছে, জলসেচের ব্যবস্থা থাকলে চাষ কিন্তু খুব ভালো হবে। এই যে অতিবৃষ্টি, এইটাও তো একটা সমস্যা। মানে আপনি নিজেও এই যে রাস্তাঘাট, এবং তৃণমূল আমলে মানে এটা গোটা রাজ্যবাসীর অভিযোগ যে গ্রামাঞ্চলে বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, রাজ্য সড়ক আর জাতীয় সড়ক ছাড়া। কিচ্ছু হয়নি। আমি আপনাকে বলে দিচ্ছি যে এখনও আমরা অনেক স্কিম, অনেক রাস্তাঘাট আমরা লিখিত দিয়ে দিয়েছি আমাদের সরকারের কাছে। আমরা বিডিও সাহেবদের মাধ্যমে, আমাদের ডিএম স্যারের কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, সবার কাছে আমরা যে রাস্তা লিস্ট দিয়েছি, তবুও আমাদের এত রাস্তাঘাট খারাপ আছে। গ্রামে, প্রতিটি গ্রামেই এমন রাস্তা আছে যে আপনি ওখানে গেলে দ্বিতীয়বার আপনাকে যেতে হবে না। আর নিকাশি ব্যবস্থা কিচ্ছু নেই, কিচ্ছু ব্যবস্থা নেই। 15 বছর ধরে এত রাস্তা পড়ে আছে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমি জানতাম না, আমি গোটা বিধানসভা তখন আমি ঘুরেছিলাম না। এরপর যখন আমি নির্বাচিত হয়েছি, আমাকে গোটা বিধানসভা যেতে হয়, প্রত্যেক জায়গায় রাস্তার জন্য আমাকে আবেদন শুনতে হয়, এবং অবিলম্বে সেই রাস্তা যদি না হয়, গ্রামবাসীরা মানে বিক্ষোভে ফেটে পড়ে যাচ্ছে। এই যে বাড়িতে জল ঢুকে যাচ্ছে, এটা মানে গ্রামবাসীদের মুখেরও একটা বক্তব্য যে বাড়িতে জল ঢুকে আসে, দুয়ারে জল ঢুকে আসছে। তো এইটা তো একটা নিকাশির বড় সমস্যা, এবং এই সমস্যার সমাধান তো মানে করা প্রয়োজন। তো মানে দ্রুত পদক্ষেপের জন্য কি করবেন? দেখুন, আমি সমস্ত জায়গা জানিয়ে এসেছি যে সমস্যা আছে। আমাদের যে মেন 3টা ব্লক আছে, বান্দোয়ান ব্লক, বান্ডবাজার 2, এবং আমাদের হচ্ছে বড়াবাজার ব্লক। তার সাথে সাথে অনেক ছোট ছোট শহর আছে যেখানে জনসংখ্যা একটু বেশি। সেখানে যে জল নিকাশির ব্যবস্থা করতে হবে, সেটা আমি দাবি জানিয়ে এসেছি। পুনরায় আবার দাবি জানাবো যতদিন না হয় এর সমাধান। তবে সমাধান আমার মনে হয় শুরু হয়ে যাবে। পুরুলিয়া বলতে যদি পর্যটনের কথা হয়, তাহলে অন্যান্য প্রচুর নাম আসে, ঠিক আছে, কিন্তু বান্দোয়ানের নাম সেরকমভাবে উঠে আসে না। কি ভাবছেন? দেখুন, পর্যটন মন্ত্রীকে আমি আবেদন জানিয়েছি। আমার বিশিষ্ট বেশ কিছু জায়গার উল্লেখ করে নিয়ে আমি বলে দিয়েছি, মানবাজার 2-তে আমার জায়গা আছে, আমার বান্ধান ব্লকেও জায়গা আছে, ভালো জায়গা যেখানে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। বড়াবাজার ব্লকেও আছে, আদিবাসী অধ্যুষিত গ্রাম, যেখানে আদিবাসী আদর্শ গ্রাম হিসাবে করা যায়। ভালো হবে, খুব পর্যটন শিল্প গড়ে উঠলে খুব ভালো হবে। এগুলো তো সবই গেল কাজের বক্তব্য, একটু রাজনৈতিক প্রসঙ্গে আসি। আপনি যে ধারা বিবরণী দিলেন 26 সালে এইখানে বিজেপির জয় জয়কার হয়েছে। এখন 2000 মানে এই 26-এর বিধানসভা যদি নির্বাচন, মানে ওই 2026-এর নির্বাচন, না আমি বিধানসভা ভিত্তিক বলছি। তো এই বান্দোয়ান বিধানসভায় এখন বিরোধী রাজনীতির ভবিষ্যৎটা কি? দেখুন, বান্দোয়ান বিধানসভায় বলতে গেলে আপনারা দেখেছেন যেভাবে কলকাতাতে আছে, তৃণমূলটা একদম নেই, 2-3 ভাগ হয়ে আছে। আর বিশেষ করে দেখুন, আমরা সবাইকে ভালোবাসি, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। তৃণমূলের মধ্যে যারা ভালো, তৃণমূলের মধ্যে যারা চোর নয়, ডাকাত নয়, তাদেরকেও আমরা ভালোবাসি। অর্থাৎ বিশেষ করে আগামী নির্বাচনগুলোতে আর বিরোধী পক্ষ বলে কিছু দেখা যাবে না। অনেক ধন্যবাদ। এবং এই যাওয়ার আগে শেষ একটি প্রশ্নে আসি। এই মুহূর্তে এটা পশ্চিমবঙ্গের হট টপিক, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা, বাংলার বাড়ি প্রকল্প, এই যে প্রকল্পগুলো আছে তার দুর্নীতি। এবং আপনি একজন বিধায়ক হিসাবে এইটা নিশ্চয়ই আপনি যেখানে যাচ্ছেন আপনাকেও শুনতে হচ্ছে যে আমি কবে পাবো। ঠিক আছে, এই আমি কবে পাবোর উত্তরটা কীভাবে দিচ্ছেন? দেখুন, আমি বলে আমাদের এই সরকারে কিছু নেই, আমি কিছু নই। আমি সাধারণ একটা মানুষ, সাধারণ একজন শিক্ষক। জনগণ, দল আমাকে বিধায়ক করেছেন,
আমি দলের কাছে ঋণী, আমি জনগণের কাছেও ঋণী। তাই শুধু বলতে চাই, আগামী দিনে আমি অবশ্যই এই দুর্নীতিকে অ্যাভয়েড করব, দুর্নীতির সাথে যুক্ত হব না। পরবর্তীকালে যে সমস্যাগুলো হয়েছিল বিগত সরকারের আমলে, সেগুলো যেন না হয় তার প্রচেষ্টা চালাবো। অন্নপূর্ণা যোজনা হোক, আবাস যোজনা হোক, আমি প্রতিটি কার্যকর্তাকে বলেছি যে আপনারা দয়া করে কেউ বিগত সরকারের যে বিগত দল ছিল, বিগত সরকারের যে দল, সেই দল যেভাবে দুর্নীতি জড়িয়ে পড়েছে আপনারা কেউ জড়িয়ে পড়বেন না, এটাই অনুরোধ রয়েছে। কিন্তু ওই যে প্রশ্নটা যেটা মানে সবাইকে শুনতে হচ্ছে যে আমি কবে পাবো অন্নপূর্ণা যোজনার টাকা হোক, বাংলার বাড়ির ইয়ে হোক, এই আমি কবে পাবো প্রশ্নটা যদি আপনাকে করা হয় তখন আপনি কীভাবে উত্তর দিচ্ছেন? দেখুন, আমি এটাই বলেছি, যদি বিশ্বাস যদি থাকে ভারতীয় জনতা পার্টির সরকারের উপর, বিশ্বাস যদি থাকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর, বিশ্বাস যদি থাকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর, আমি কবে পাবো এটা বলার দরকার নেই। আপনি আপনার সুযোগ, আপনি আপনার সরকারি সুযোগ অবশ্যই পাবেন, এটা গ্যারেন্টি আছে। অনেক ধন্যবাদ। আমরা দেখলেন, আমরা কথা বলছিলাম। আজকে আবারও বলছি, অতি বৃষ্টির দিন, আজকে লাভসেনবাবু ব্যস্ত ছিলেন, সেখান থেকে এই যে মূল্যবান সময় তিনি আমাদের দিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যুবশক্তি বাংলায় আবারও আপনাদের সঙ্গে ছিলাম আমি তৃষ্য। ভবিষ্যতে এরকম আরও কন্টেন্ট এবং বিধায়কদের কথা আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের, জনপ্রতিনিধিদের কথা আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের, এবং সেই দায়িত্ব পালন করার অঙ্গীকার নিয়েই আজকের মতো ভালো থাকবেন।